এবং লিসেনাররা সকলে আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমি ডাক্তার আনিকা ভূত.কমের একজন নিয়মিত শ্রোতা। অসম্ভব ভালো লাগে অন্যরকম এই প্রোগ্রামটি। 2010 সাল থেকে এই প্রোগ্রামটির নিয়মিত একজন সহযাত্রী আমি, যদিও নিজে কখনো কোনো ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হইনি, কিন্তু অবসর সময়টা কাটাতে পছন্দ করি বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া ব্যাখ্যাতীত ঘটনা শুনতে, সংগ্রহ করতে এবং শেয়ার করতে। পিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ডের একজন হলেও আদতে আমি অলৌকিককে এবং অদেখায় সম্পূর্ণভাবে বিশ্বাসী একজন মানুষ। যুক্তি, তর্ক আর হিসাব নিকাশের বাইরেও এই পৃথিবীতে অনেক ব্যাখ্যাতীত ঘটনাই ঘটে, যেগুলো আনসলভড পাজল গেম অথবা আনসলভড পাজল গেমের হারানো টুকরোটির মতো অমীমাংসিতই থেকে যায়। বিজ্ঞানও এর কোনো ব্যাখ্যা দিতে পারে না, শুধু অদেখা অন্য কোনো ভুবন থেকেই হয়তোবা মিলে যেতে পারে কোনো উত্তর। সেরকম কোনো অদেখা ভুবনেরই একটি ঘটনা আজকে শেয়ার করতে চাই। ঘটনাটি ভালো লাগলে লিসেনারদের সাথে শেয়ার করবেন। ঘটনাটি কালেক্ট করেছি আমার নানির কাছ থেকে, যেটি ঘটেছিল নানির বাবার সাথে। তিনি তার বাবার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি অত্যন্ত সুনিপুণ বাচন ভঙ্গিতে বর্ণনা করেছিলেন। তার মুখ থেকে যেভাবে শুনেছি সেই বাচনেই তুলে ধরছি ঘটনাটি। সময়কালটা তখন 1950 বা তার আশেপাশের কোন সাল। পাবনা জেলার বেড়া উপজেলার তখনকার এক উদীয়মান, ব্যস্ততম এবং সফল ব্যবসায়ী ছিলেন আমার বাবা। একজন দক্ষ বিজনেসম্যান হবার পাশাপাশি তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার এবং ধার্মিক একজন ব্যক্তি। তার শ্বশুর বাড়ি অর্থাৎ আমার মায়ের বাড়ির দিকেও সবাই ছিল অনেক বেশি পরহেজগার। সেই সময়ে সবাই অত্যন্ত কঠোরভাবে পর্দা প্রথা মেনে চলত। মেয়েদের অন্দরমহল এবং পুরুষদের বহির্মহল ছিল সম্পূর্ণরূপে আলাদা। ভেতর বাড়ির মহিলারা খুব প্রয়োজন ছাড়া সাধারণত বাইরে আসতেন না, আর বাইরে থেকেও ভেতর বাড়িতে যাওয়ার অনুমতি বাইরের লোকদের ছিল না। যাই হোক, এখন আসল ঘটনায় আসি। একবার আমার মা তার বাবার বাড়িতে নায়র যান। 1 সপ্তাহ থাকার পরে বাবা গিয়ে মাকে নিয়ে আসবেন, এরকমই কথা হলো। তো আমার মায়ের বাবার বাড়ি ছিল বেড়া উপজেলা থেকে 10 কিলোমিটার দূরে তলট নামের গ্রামে। বেড়া আর তলট এই দুই গ্রামের মাঝে পড়ে করমজা নামের আরেকটি গ্রাম। করমজা ছিল বেশ নিরিবিলি, একেবারেই অজপাড়া গাঁ, আর মানুষের বসতি ছিল একেবারেই কম। সেখানে রাজত্ব ছিল শতবর্ষী আর বিরাটাকার সব মহিরুহদের। গ্রামের রাস্তার দুই পাশে বৃক্ষগুলো এতই বিশালাকার ছিল যে দিনের বেলাতেও রোদের আলো ঠিক মতো পৌঁছত না, আর বিকালের বৃক্ষগুলো বয়সের কারণেই কিনা কুঁচকুঁচে কালো বর্ণ ধারণ করেছিল, আর রাস্তার দুই পাশ ছিল বিস্তীর্ণ জঙ্গল। যাই হোক, কথা মতো নির্ধারিত দিনে বাবা প্রস্তুতি নিচ্ছিলেন মাকে আনতে যাওয়ার, কিন্তু ব্যবসায়িক নানান ঝামেলা সারতে সারতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। পরের দিনেও বাবার খুব জরুরি একটা কাজ ছিল। তিনি ঠিক করলেন যত রাতই হোক না কেন আজকেই তিনি তলট যাবেন এবং কাল সকাল সকাল মাকে ফেরত নিয়ে আসবেন। অবশেষে রাত 9টার দিকে বাবা কাজ শেষ করতে পারলেন এবং বের হতে পারলেন। 9টা মানে গ্রামে তখন প্রায় নিশুতি রাত। পুরো জনমানব শূন্য রাস্তা ধরে যাত্রা শুরু করলেন তিনি। দিনের বেলা রিক্সা বা ভ্যান গাড়ি পাওয়া গেলেও অত রাতে কিছুই হয়তো পাওয়া যাবে না ভেবে হাঁটতে হাঁটতে তিনি যাত্রা শুরু করলেন। শরতের পরিষ্কার আকাশ, জ্যোৎস্না, পেজাতুরোর মতো মেঘ আকাশ জুড়ে। ঝিলে পানিগুলো চিকচিক করছে, জ্বলছে হীরের মতো। জ্যোৎস্না গলে গলে পড়ছে পাতার ফাঁক দিয়ে। গাছের পাতায় মৃদুমন্দ যেন রাতের গান শোনাচ্ছে, আর তার সাথে সুর তুলছে অসংখ্য ঝিঝি পোকা। সেই সাথে অগণিত জোনাকির মিটিমিটি আলো অসাধারণ এক মোহনীয় পরিবেশ তৈরি করল। বাবা এই অসাধারণ দৃশ্য অবলোকন করতে করতে হেঁটে চললেন। সময় পেরিয়ে গেল বেশ কিছু। বেড়া উপজেলা শেষ করে এবার করমজা গ্রামে প্রবেশ করলেন তিনি। রাত তখন আনুমানিক
11টা। করমজা গ্রামে প্রবেশের সাথে সাথেই যেন পুরো পরিবেশটা একটি স্পষ্ট পরিবর্তন টের পেলেন তিনি। সেই মায়াময় মোহনীয় আবেশটি কেটে গিয়ে এক অদ্ভুত থমথমে গুমোট একটি পরিবেশের অবতারণা হল। বাবা খুব অবাক হয়ে খেয়াল করে দেখলেন যে জোনাকিরাও কোথায় যেন গায়েব হয়ে গেছে, ঝিঝি পোকার ডাক থেমে গেছে, আর বিরাট কালো মহিরুহগুলো যেন ইচ্ছে করে জ্যোৎস্নাটাকে ঢেকে দিয়ে আরো গা ছমছমে করে তুলল পুরো পরিবেশটি। বাতাসের মৃদুমন্দও থেমে গেল। এখন বাবার নিজের পায়ের আর নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। ভয়ঙ্কর এক নীরবতা। হঠাৎ বাবা স্পষ্ট শুনলেন পেছনে কারো পায়ের আওয়াজ। থপ থপ করে পা টেনে টেনে যেন হেঁটে আসছে কেউ। বেশ জোরে জোরে শব্দ হচ্ছে। বাবা পেছনে ঘুরে তাকালেন, আর যা তিনি দেখলেন তার মেরুদণ্ড বরাবর ঠান্ডা শীতল স্রোত নেমে গেল। একটা বিরাট লম্বা মানুষের মতো অবয়ব রাস্তায় হাঁটছে, তবে সেটি বাবার বরাবর আসছে না, বরং সেটি রাস্তাটি আড়াআড়ি পার হয়ে সোজা অপর পাশের জঙ্গলে ঢুকে পড়ল। এত অস্বাভাবিক লম্বা কোনো মানুষের পক্ষে হওয়া অসম্ভব। বাবা পুরনো দিনের পরহেজগার মানুষ। তিনি স্পষ্টই বুঝলেন খারাপ কিছুর মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। এরকম সময় কি করতে হয় খুব ভালোই জানেন তিনি। প্রথমেই মনে জোর করে অসীম সাহস সঞ্চার করলেন তিনি। ওটা যাই হোক না কেন, ওটাকে কিছুতেই বুঝতে দেয়া যাবে না যে তিনি ভয় পেয়েছেন। তিনি মাথা উঁচু করে আত্মবিশ্বাসের সাথে দ্রুত পা চালালেন। তিনি উচ্চস্বরে পাঠ করতে থাকলেন আয়াতুল কুরসি আর 3 কুল সূরা। বাবা খেয়াল করলেন ওনার বরাবর বনের মধ্যে তীব্র সরসর মচমচ শব্দ হচ্ছে এবং ওনার সাথে সাথেই আগাচ্ছে। বাবা সেগুলোকে পাত্তা না দেবার ভান করে দ্রুত পা চালালেন। কিছু দূর যাবার পর হঠাৎ আবার উচ্চ ফ্রিকোয়েন্সির এক কর্কশ হাসি ভেসে এলো রাস্তার একেবারে পাশ থেকেই, যেন বাবার একেবারে পাশেই। শব্দটি হায়নার হাসি আর নেকড়ের গর্জনের মিশ্রণ। বাবা পণ করলেন কিছুতেই টলবেন না তিনি। অনেকটা দৌড়ের মতো করে হাঁটতে থাকলেন। আর একটু সামনে গেলেই করমজার এই ভয়াবহ সফর শেষ। সামনেই তলট গ্রামের সীমানা শুরু। বাবা আরো জোরে জোরে পড়তে লাগলেন আয়াতুল কুরসি। যেভাবেই হোক এইটুকু রাস্তা পার হতেই হবে। সামনে বৃক্ষরাজি কমে আসছে, পরিষ্কার চাঁদের আলো আসতে শুরু করেছে। বাবা ভাবলেন বোধহয় এ যাত্রায় বেঁচে গেলেন তিনি। হঠাৎ তাকে হতবিহ্বল করে তার আনুমানিক 15 ফুট সামনে একটি বিশাল বৃক্ষ প্রচণ্ড শব্দে ঠিক মাঝখান বরাবর এক টানে দ্বিখণ্ডিত হয়ে গেল এবং বৃক্ষটির 2 অংশ 2 পাশে 180 ডিগ্রি করে পড়ে গেল। যেন বাবার ওপর প্রচণ্ড রাগ দেখিয়ে, তীব্র ক্রোধে, প্রচণ্ড অশরীরী শক্তি বলে চিরে 2 টুকরো করে ফেলল অত বড় একটি বৃক্ষ। এইবার বাবা ছুটলেন প্রাণপণে। তলট গ্রামের রাস্তায় প্রায় 30 মিনিট দৌড়ানোর পরে তার শ্বশুর বাড়ি চোখে পড়ল। একেবারে দরজায় না পৌঁছানো পর্যন্ত ছুটলেন তিনি। বাড়ি পৌঁছানোর পরে সবাই তাকে বলল এভাবে এত রাতে একা একা আসাটা কিছুতেই উচিত হয়নি তার। কিন্তু ওনার সাথে কি হয়েছে তা কাউকে জানালেন না তিনি। গোসল করে নামাজ পড়ে শুয়ে পড়লেন। ঘটনাটা এখানেই শেষ হতে পারত, কিন্তু আসল মজাটা এখনো বাকি। পরদিন সকালে যখন বাবা ঘুম থেকে উঠলেন, মা বাবাকে জানালেন মায়ের একজন মামি হঠাৎ করে কাল রাত থেকে খুবই অস্বাভাবিক আচরণ করছেন। সবাই ধারণা করছেন তার উপর জিনের আসর হয়েছে। এই জন্য হুজুর ডাকা হয়েছে। বাড়িতে অনেক শোরগোল আর মানুষের ভিড়। বাবার এই মামি অর্থাৎ মামি শাশুড়ি মধ্যবয়স্ক একজন সম্মানিত মহিলা, যিনি বাবাকে অত্যাধিক স্নেহ করতেন। বাবা বেড়াতে গেলেই অনেক আদর যত্ন করে খাওয়াতেন। বাবা তাই নিজ দায়িত্বেই ওনাকে দেখতে অন্দরমহলে গেলেন।
অনেক ভিড় করে সবাই গোল হয়ে দাঁড়িয়েছিল মামির চারিদিকে, আর মাঝখানে একটি চৌকিতে বসে সম্পূর্ণ অপ্রকৃতস্থভাবে জড়সড় হয়ে জোরে জোরে হাসছিলেন মামি। বাবা সেই মামির পেছন দিকটায় গিয়ে দাঁড়ালেন। বাবাকে দেখতে পাওয়ার কথা নয় ওনার, কিন্তু বাবা দাঁড়ানোর সাথে সাথে মামির হাসি থেমে গেল। উনি পেছনে না তাকিয়েই অত্যন্ত বিদ্রুপপূর্ণ খ্যাসখ্যাসে কণ্ঠে বলে উঠলেন, কে গো জামাই, রাত্রে একা একা চলাচল করো না? বেশি মনে হয় সাহস দেখাও। সিফাতুল্লাহর মাইয়ার জামাই দেখা বাইচে গেলি, এই বেলা খালি গাছগাছরা চিরে দিলাম, ইত্যাদি ইত্যাদি। এই বলে সে মামির কি খিকখিক হাসি, যেন খুব মজা করে হাসছেন তিনি। বাবা বাকশূন্য হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। এরপর দ্রুত মাকে নিয়ে বেড়ার উদ্দেশ্যে রওনা হয়ে পড়লেন। শোনা গেল সেই মামি হুজুরের রুকাইয়াতে সুস্থ হয়ে ওঠেন। আরো কিছু কথা প্রসঙ্গক্রমে বলতেই হয়। আমার নানির বাবা সিফাতুল্লাহ জিন পালত। আগেকার দিনে ওই গ্রামে যখন মারামারি লাগত, তখন সিফাতুল্লাহর কাছে রিকোয়েস্ট আসত জিন দ্বারা জিতিয়ে দেবার জন্য। তখন উনি ওনার পক্ষের লোকদের দলে জিন হাজির করতেন। সে কি পাওয়ার হয়ে যেত তাদের, অপর পক্ষকে মারপিট করে কাবু করে ফেলত তারা। সিফাতুল্লাহ নাকি ধুতি পরতেন, হাতে একটা লাঠি থাকত, আর উনি গ্রামের মাতবর ছিলেন। ঘটনাটি এখানেই শেষ। আমার কাছে খুবই অদ্ভুত এবং রোমহর্ষক লেগেছে। এরকম আরো অনেক ব্যাখ্যাতীত ঘটনা আছে আমার কাছে, সময় করে পাঠাবো ইনশাআল্লাহ। সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। ডক্টর আনিকা, DMCH, অ্যাসিস্ট্যান্ট সার্জন। তারপরে কোথায় আছেন সেটা আরো ডিটেলে লিখেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ এরকম চমৎকার ঘটনা শোনার জন্য। এবং আমিও আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আনিকা, আমাকে চমৎকার এইরকম একটা ঘটনা পাঠানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই সুন্দর লেখা ছিল। এবং আমাকে যখন কেউ জিজ্ঞেস করে, মানে আপনারা জিজ্ঞেস করেই দেখেন, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে কার লেখা আপনার সবচেয়ে বেশি পছন্দ, আমি এক বাক্যে বলবো, কোনো বড় লেখক নয়, আমি এক বাক্যে বলবো ভূত.com এ যারা ঘটনা পাঠান, তাদের গল্প, তাদের ঘটনা। চমৎকার। এবং আমি জানি যে আপনার কাছে এরকম ঘটনা রয়েছে। সেই ঘটনাগুলো জানতে চাই, সেই ঘটনাগুলো শোনাতে চাই পুরো পৃথিবীকে। তাই পাঠিয়ে দিন আপনার ঘটনা russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে। আমার মনে হয় আমরা চলে যাই, আর দেরি না করে আমাদের পরবর্তী ঘটনায় সাথেই থাকুন। Spirit, be here with me. Get to me. Booth.com. The fear returns with Russell. আপনি ভূত.com ডাউনলোড করেছেন bdlove24.com ওয়েবসাইট থেকে। bdlove24.com সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ইউটিউবে গিয়ে bdlove24 লিখে সার্চ দিলেই আপনি bdlove24.com এর অফিসিয়াল চ্যানেলটি পেয়ে যাবেন। আমরা সবাই হয়তো ঘুরতে পছন্দ করি, বেড়াতে পছন্দ করি। এই কোভিডের সময়ে আমরা না পারছি কোথাও যেতে, না পারছি আমাদের এই না যাওয়াটাকে উপভোগ করতে। বাসায় বসে কি আর করা যায়? তবুও আমরা অপেক্ষা করছি, একদিন সুস্থ হবে পৃথিবী, আমরা আবার বেরিয়ে পড়ব, আবার আমরা দেখব সমুদ্র, পাহাড়, নদী, সবুজ সজল গ্রাম, সুন্দরবন, আরো যা কিছু সুন্দর এই বাংলাদেশে বা এই পৃথিবীতে। অনেকের কাছে সমুদ্র ভালো লাগে, আমি জানি। আমার কাছে ভালো লাগে পাহাড়। এবং পাহাড় কেন ভালো লাগে আমি ঠিক জানি না। সমুদ্রের বিশালত্ব আছে, সমুদ্রের নিচে যে পৃথিবী, সেই পৃথিবীও অনেক রঙিন, অনেক সুন্দর। তারপরেও আমার পাহাড় ভালো লাগে, কারণ পাহাড় নির্জন, সবুজ, আকাশচুম্বী। এবং পাহাড়ই আমার কাছে মনে হয় একদম ধ্যান মগ্ন পৃথিবীর কোনো একটা স্থান। তো আমার এই জন্যই পাহাড় ভালো লাগে। সেই পাহাড়েরই একটা ঘটনা আপনাদের শোনাবো। তবে তার আগে বলি যে আমাদেরকে যদি ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth
bhuth.com@gmail.com। আরো একবার আপনাদেরকে স্পেলিংটা বলে দেই, RUSSELL.BHOOT.com এবং আপনার নাম, ঠিকানা ও ফোন নাম্বার সহ এখানে পাঠিয়ে দিন আপনার ঘটনার শুরুতে কষ্ট করে একটু উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। এত অসংখ্য মানুষ যখন ঘটনা পাঠান তখন সামনে এগিয়ে যাবার সাহস পাই। তখন মনে হয় এই যে মানুষকে আনন্দ দিতে চাই, এই যে আমরা একে অন্যকে আমাদের ঘটনাগুলো শোনাতে চাই, জানাতে চাই, এটা একটা বিরাট ব্যাপার। কিন্তু আপনি যে ঘটনাটি বাংলাদেশে বসে বলছেন সেই ঘটনাটি পৃথিবীর অন্য কোনো প্রান্তে, হয়তো লন্ডনের কোনো একটা কফি শপে অথবা আমেরিকার কোনো একটা পার্কে বসে অন্য কেউ শুনছেন। আবার আপনি ঠিক ট্রেনে যেতে যেতে ইউএসএতে যে ঘটনাটি রেকর্ড করলেন সেই ঘটনাটি হয়তো শুনছেন বাংলাদেশের প্রত্যন্ত কোনো গ্রামে, সুন্দর কোনো নদীর পাশে একটি বাড়ি, সেইখানে উঠোনে বসে একটি ছেলে আর একটি মেয়ে, ভাই বোন তারা। কি অদ্ভুত ব্যাপার আসলে, সমস্ত পৃথিবীকে কি চমৎকার ভাবে আমরা কানেক্টেড করেছি। তো এইটাই যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে কার ঘটনা বা গল্প বা কার লেখা পড়তে আপনার ভালো লাগে, আমি অবশ্যই বলবো আমাদের bhuth.com-এ যারা ঘটনা পাঠান নিঃসন্দেহে তাদের লেখা পড়তে ভালো লাগে। আমি আপনাদের একটু বলতে চাই যে আমাদের